হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রাচীর। লিখেছেন নূপুর ইসলাম। নিশাতের সকালে ঘুম ভাঙল তার মামির আহাজারিতে। সে একটু অবাকই হলো। মামি এমনিতে যাই থাক, চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলার মহিলা তিনি না, পেটে পেটে জিলাপির প্যাচ নিয়ে ঘোরার মহিলা। হঠাৎ করে এই পরিবর্তনের কারণ কি? সে হাই তুলে উঠে বসলো, কুকরানো চুলগুলো টেনে টুনে চান্দি বরাবর খোপা করল। পিঠার আয়োজন করতে করতে বেশ রাত হয়েছে। ঘুমিয়েছেও অনেক রাতে। এখন যে 9টার উপরে বেজে গেছে বুঝতেই পারেনি। অবশ্য তেমন সমস্যাও নেই। সে অফিসে যায় আরামসে 10টার পরে। তবে আজ মনে হয় কাজ টাজ কিছু করতে পারবে না। সে উঠে দাঁড়িয়ে সোজা এলো মামির দরজায়। মামি নিচে বসে পা ঝুলিয়ে বুক চাপড়ে কাঁদছে। মা তার পাশে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। হয়েছেটা কি? সাবা শয়তানটা এখনো আসেনি। ওর কাছে আবার সব খবর পাওয়া যায়। সুলতানা অসহায়ভাবে মেয়ের দিকে তাকালো। সকালে ঘুম থেকে উঠতেই সজল সোজা তার সামনে দাঁড়িয়ে বলল, আমি নিশাতকে বিয়ে করতে চাই ফুপু। কারো রাজি না রাজিতে আমার কিছু যায় আসে না। আমি নিশাতকে বিয়ে করে তোমাদের নিয়ে এখান থেকে চলে যাব। এখন বলো, তোমার সমস্যা আছে? তিনি হকচকিয়ে গেল। বলে কি এই ছেলে? এমন না সজলকে তার পছন্দ না, তবে এভাবে তো কখনো ভাবেনি। তাছাড়া নাজিমের সংসার থেকে ফিরে আসার পর তার তো আর যাওয়ার জায়গা ছিল না। 10 বছরের মেয়েকে নিয়ে এই ভাইয়ের দরজায় এসে দাঁড়িয়েছিল। বাড়ির সবার অমতে প্রেমের বিয়ে তার। বাবা মা বেঁচে ছিল না। তার ভাই চাইলেই দূর দূর করে তাড়িয়ে দিতে পারত, তবে তিনি দেননি। চোখ মুখ কালো করে বলেছিল, সয় সম্পত্তি ভাগ যদি ছাড়তে পারো তাহলে জায়গা পাবে, তা না হলে রাস্তা মাপো। অভাবের সংসারে বাড়তি ঝামেলা ঘাড়ে নিতে পারবো না। তার বাবার গ্রামে কিছু জমি জমা ছিল। ওয়ারিশ সূত্রে সেও মালিক। তবে সেই সম্পত্তি নেওয়ার চিন্তা সুলতানার মাথায় কখনো আসেনি। তার শুধু একটা ছায়ার দরকার ছিল, তার জন্য না হোক তার মেয়েটার জন্য। তাই সে রাজি হলো অনায়াসে। তার ভাই হাসি মুখে কথা না বলুক, তবুও তো পাশে থেকেছে। আর সেই ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার তার না আছে সাহস, না আছে ইচ্ছে। তাই মাথায় হাত বুলিয়ে বলেছে, এইসব বলে না বাবা। নিশাত তোমার বোনের মতো। নিশাত আমার ফুফাতো বোন। ফুফাতো বোন কখনো আপন বোন হয় না ফুপু। তখনই ভাই চেতলেন, হুঙ্কার ছেড়ে বললেন, এক্ষুনি বেরিয়ে যা এই বাড়ি থেকে, এক্ষুনি। 1 টাকা কামাই করার মুরুদ নাই, এসেছে বিয়ে করতে। যা বাপের দম ছাড়া 1 টাকা কামাই করে নিয়ে আয়, তখন এসে বড় বড় কথা বলিস। এই ছেলেও পাগল। বেরিয়ে গেল। বেরিয়ে যেতেই শুরু হলো হেনার আহাজারি। ভাই ফিরেও তাকালেন না, নিজের মতো বেরিয়ে গেলেন। মাঝখানে সুলতানার পড়েছে মহা মুশকিলে। কি করবে দিশেই পাচ্ছে না। নিশাতের মামা যেমন নিশাতের মামির দিকে ফিরে তাকায়নি, নিশাতও মায়ের অসহায় মুখের দিকে ফিরে তাকালো না। তাদের বাড়ি, তাদের ঘর, সেখানে তারা বুক চাপড়ে শুয়ে বসে গড়াগড়ি করে কাঁদলে কাঁদুক, তাদের কি? ছোটবেলায় অবশ্য এমন ভাবনা ছিল না। কিছু হলেই দৌড়ে গিয়ে জিজ্ঞেস করত, কি হয়েছে মামি? মামি একটু হেসে বলল, এত কিছু জেনে কি হবে, নিজের কাজ করো গিয়ে। হ্যাঁ, এ বাড়ির সমস্যা নিয়ে না ভাবলেও চলবে। তো আজ এত ভাবাভাবির কি? নিশাত আপন মনে গিয়েই কিচেন রুমে চায়ের পানি বসালো। রাতের তরকারি অমনি রয়েছে। মামা, সজল ভাই রাতে কেউই খায়নি। কি হয়েছে কে জানে। এগুলি গরম করে আজ অনায়াসে হয়ে যাবে। অবশ্য মামারটা সে জানে না, তার আবার টাটকা টাটকা গরম খাওয়া চাই। নিশাত চায়ের কাপের সাথে দুটো টোস্ট নিয়ে রুমে চলে এলো। খাটে বসে আরামসে চুমুক দেবে, তখনই কলিং বেল বাজলো। বাজুক, সে এখন বেরোচ্ছে না। এই সাবা শয়তানটা আসছে না কেন? এই সবে তার আবার দুনিয়ার আগ্রহ। কলিং বেল বাজতে দেরি, ফড়িংয়ের মতো ওড়াল দিতে দেরি হয় না। তখনই হন্তদন্ত হয়ে সুলতানা এলো, যেন ভূত থেকে ফেলেছে। কয়েক সেকেন্ডই সে নেমে ঘেমে একাকার। নিশাত দীর্ঘশ্বাস ফেলেই চায়ে চুমুক দিল। আবার কি হয়েছে কে জানে। আহারে, তার সুখের জীবনটা কার নজরে এমন
গ্রহণ শুরু হলো আল্লাহই জানে। নিশাত দুটো টোস্টের একটাতেও এখনো হাত দেয়নি। সময় পেল কোথায়? তার আগেই ঘন্টা বেজে গেছে। ঘন্টা বাজুক আর যাই করুক, আগেই বলেছে এখন সে বেরোচ্ছে না। তাই মায়ের চিন্তিত মুখটা উপেক্ষা করেই একটা টোস্ট হাতে নিল, নিয়েই আরামসে চায়ের কাপে ডোবালো। কোন আগুন লেগেছে কে জানে। ঝড়ঝাপটা কোলানোর জন্যও তো শক্তি দরকার, তাই আগে খেয়ে নেওয়া যাক। আগে পেট পূজা, তারপর দুনিয়ার বোঝা। তাই চায়ে ডুবিয়ে মুখ পুড়ে বলল, কোনো সমস্যা মা? অবশ্য সমস্যা হলেও আমার সমাধান তোমাদের পছন্দ হবে না মনে হয়। তাই এখানে সময় নষ্ট না করে বরং মামাকে ফোন দিতে থাকো। ধরলে ধরতেও পারে। মেয়ে তোমার ঘাড়ের বোঝা, এখন ঠেলে ফেলতে পারলেই তো বাঁচো। তাই সব গুটুরগু ভাইয়ের সাথেই করো। সুলতানার চোখে পানি চলে এলো। ভাইয়ের সব কথা অক্ষরে অক্ষরে শোনার জন্য মেয়েটার মনে যে খুব অভিমান সে জানে। তবে উপায় কি? দুনিয়াদারি যে বড়ই কঠিন। পুরুষের সমাজে একা নারী কতটা অসহায় একমাত্র চোখ আট পেরোলেই বোঝা যায়। সে আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতেই খাটে বসে বলল, সুবর্ণা ভাবি এসেছে। নিশাতের ভ্রু কুঁচকে গেল। ভ্রু কুঁচকেই বলল, সুবর্ণা ভাবি কে? সুলতানা সাদাসিধে মহিলা। পরের বাসায় মাথা গুজতে গুজতে রাগ জেদ সবই গুজে গেছে। তবু অনেক দিন পরে তিনি মেয়ের দিকে রাগে চোখে তাকালো। নিশাতের মাথায় বাজ পড়লেও এতটা অবাক হতো না যতটা মায়ের রাগি চোখে হলো। তার মা রাখতেও জানে। ওরে বাবা, সকাল তো না যেন হিন্দি সিরিয়ালের এপিসোড চলছে। নতুন করে এক একজনের নতুন নতুন রূপ দেখছে। ঘুম থেকে উঠে দেখলো মামি, এখন আবার মায়ের। আজকে আরও কি দেখতে হবে কে জানে। সে অবাক হয়েই বলল, আশ্চর্য, রাখছো কেন? পৃথিবীতে সব মানুষকে সবাই চিনবে এমন কথা আছে? সুলতানা চোখ ফিরিয়ে নিল। তার কেন রাগ হচ্ছে সে নিজেও জানে না। সেখান থেকে যখন চলে এসেছে নিশাতের বয়স 11। এতদিন পরে মনে না থাকারই স্বাভাবিক। তবে তার তো আছে, তাই চোখে বরাবর পানি এসে পড়েছে। কিছু কিছু আঘাতের ক্ষত কখনো শুকিয়ে যায় না, শুধু ব্যথা কমে। সুযোগের অপেক্ষা থাকে, সুযোগটা পেলেই টাটিয়ে ওঠে। সে পানি আবার মুছে ফেলল। কায়সার ভাইয়ের স্ত্রী। দেখো তো এই কায়সার ভাইটা আবার কে? তাদের জীবন তো না নাট্যমঞ্চ, যার যখন মন চায় এন্ট্রি নিচ্ছে। সে বিরক্ত মুখে বলল, কাঁদছ কেন? আর পেটে কথা রেখে একটা একটা করে শব্দ বের করছো কেন? খুলে বলো। সুলতানা এবার নিজেও বিরক্ত হলো। এই মেয়ে তো সব ধুয়ে মুছে খেয়ে বসে আছে। সে বিরক্ত মাখা কণ্ঠেই বলল, তোর বাপের এক সময়ের বড় ভাই, আর তোর শ্বশুর কায়সার ভাই। নিশাত হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার শ্বশুর? বিয়ে হলো তার আবার কবে? বলতেই তার ব্রেনের দরজা ঝট করে খুলে গেল। আচ্ছা, এই তাহলে কাহিনী। জ্ঞান হওয়ার পর থেকে নিশাত এক কথাই শুনে এসেছে, তার বিয়ে হবে বাবার এক বড় ভাইয়ের ছেলের সাথে। না রক্তের কোনো ভাইটাই না, এলাকার ভাই। মাকে নিয়ে পালিয়ে তার কাছেই সাহায্য চেয়েছিল বাবা। তারাই আশ্রয় দিয়েছিল। সেই আশ্রয়ই রক্তের সম্পর্ক ছাড়িয়ে গিয়েছিল। তখন তারা ঠিক করেছিল ছেলে মেয়েদের বিয়ে দিয়ে সম্পর্ক আরো মজবুত করুক। সে তখন নাকে প্যান পরা পোলাপান মানুষ। বিয়েটি নিয়ে ভাবার সময় আছে নাকি? তখন তো তার সব চিন্তা কার গলা ধরে ঝুলে চকলেটের আবদার করা যায়, কাকে ফাঁসিয়ে দু একটা খেলনা কেনা যায়, মায়ের চোখে কিভাবে ফাঁকিতে লিপস্টিকের পুরো মাথা মুখে ঘষা যায়। সেই চকলেট, খেলনা, পুরো মুখে লিপস্টিক ঘষাঘষির যুগে পুতুলের বিয়ের মতো তাদের বিয়ের ছোট্ট আয়োজন করা হলো। পুতুল যেমন জানে না তাদের সাথে কি হচ্ছে, তারাও তেমন জানে না। সবাই যেমন বলল তেমনি নাকি করেছে। বউ সেজেছে, বর সেজেছে, কবুল বলেছে। দুজনকে পাশে বসে ছবি তোলা হয়েছে। সেই ছবি বড় করে বাঁধাই করে দুজনের বাড়িতে ড্রয়িং রুমে টানানো হয়েছে। নিশাতের সকাল থেকে সন্ধ্যা হতো তার বিয়ের ছবি দেখতে দেখতে। তার কিছুদিন পরেই এক ঝড়। পুরো ঝড়ে তারা লণ্ডভণ্ড হয়ে গেল। সেই ঝড়ে নিশাতরা তাদের সব হারিয়ে
অথই সাগরে পড়ল। সেই সাগরে ভাসতে ভাসতে চলে এলো এ বাড়িতে। এই আশাই আজ 14-15 বছর। তো এখন এই 14-15 বছর পর নতুন করে আবার শাশুড়ি কোথা থেকে উদয় হলো, দেখো তো কাণ্ড। বলেই সে দ্বিতীয় টোস্ট হাতে নিয়ে চায়ে ডোবালো। এই জন্যই বলে আপদ বিপদ 7 ভাই, কাউকে ছাড়া কারো উপায় নাই। আসে গলাগলি ধরে ধরে, যাদের দুয়ারে আসে তারা দুয়ারে বসে পা ছড়িয়ে কাঁদে। এখন কথা হলো, কাঁদবেটাকে? সুলতানা বসে বসে মেয়ের কাণ্ড কারখানা দেখল। যত ধাক্কা সে খেয়েছিল, ভেবেছিল নিশাত তার মতোই খাবে। তবে তার ছিটে ফোটাও লক্ষণ দেখা গেল না, বরং সে সব ধাক্কা ধুক্কোকে বাকি টোস্টের সাথে আরামসে চিবিয়ে খেয়ে বাকি চাটুকু ফুরুত করে খেয়ে বলল, আসলেই এসেছে। হাজার হলেও বেয়াই বাড়ি আসবে না তো কোথায় যাবে? যাও, হাতি ঘোড়া সাজিয়ে আপ্যায়নের ব্যবস্থা করো। একমাত্র মেয়ে তোমার, কিসের বেয়াই বাড়ি? তোমরাই জানো। আমরা তো ভাই সুতো কাপড়ের পুতুল ছিলাম। বাজে বকিস না নিশাত। তোমরা করতে পারো, আমি বললেই বাজে বকছি? তুই কোন সাইড হয়ে কথা বলছিস? আমি আমার সাইড হয়ে কথা বলছি। নিশাত হাল ছাড়ল। 10টা প্রায় বেজে চলল। এখন তার উঠতে হবে, হালকা পাতলা গুছিয়ে রেডি হতে হবে। তাই হাল ছেড়ে বলল, মাফ করো মাগো জননী, যা খুশি করো, তবে আমাকে রেহাই দাও। কিসের রেহাই? তুই ওঠ, আমি কথা টথা বলতে পারবো না। না পারলে নেই, মামাকে ফোন করো। তোর মামা ফোন ধরবে এখন? সজল গেছে বাড়ি থেকে বেরিয়ে, দেখ না কি চায়। নিশাত শাশুড়ির আগমনে অবাক না হলেও সজলের কথা শুনে অবাক হলো। অবাক হয়েই বলল, সজল ভাই কোথায় গেছে? রাগ করে চলে গেছে। কেন? সেটা তোর জেনে লাভ নেই। তোকে যেটা বলেছি সেটা গিয়ে কর। আমি গিয়ে করবোটা কি? বোঝার আগেই এক বিয়ে দিয়ে বসে আছো, এখন নতুন করে বিয়ের জন্য আবার উতলা হয়েছ। আরেকদিকে আগের শাশুড়ি এসে হাজির। এখন বলো, আমি করবোটা কি? সব তো তোমরাই করেছ। সুলতানা ক্লান্তভাবে বলল, নিশাত, দোহাই লাগে তোর, মুখ বন্ধ কর, যা গিয়ে কিছু কর। দোহাই টোহাই দিয়ে লাভ নেই মা। আমি গিয়ে মাতব্বরি করে কিছু করলাম, তোমার ভাই এসে লাগিয়ে দেবে এক থাপ্পড়। বয়সের ধার তো তিনি জীবনেও ধারেন না। তখন তো আবার মুখে তালা মেরে বসে থাকবে। মাঝখান থেকে আমার গালের 12টা বাজবে। সুলতানা অসহায় বোধ করল। পেটে রেখে কি খেয়েছিল কে জানে, এমন বিটলা ফাজিল হয়েছে কেন? তার মধ্যে ভাবি দরজা দিয়ে বসে আছে। ভাইকে ফোন দিতে তার সাহস হচ্ছে না। যদি বলে ফেলেন তুই মেয়েকে লেলিয়ে দিয়েছিস। তবু ভালো ভাই ভাবি এখনো আঙুল তুলেনি। সে অসহায়ভাবেই মুখ গলা কপালের ঘাম মুছল। নিজেকে নিয়ে তার ভাবনা নেই, এই মেয়েটাকে নিয়ে তার যত চিন্তা। তার মতো জীবন না হোক। আর সুবর্ণা ভাবি এতদিন পরে কেন এসেছে? নিশাত কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে মায়ের অবস্থা দেখল। এই মহিলা কিভাবে পালিয়ে বিয়ে করার সাহস পেল কে জানে। সব কিছুতেই ভয়, টেনশন, আগেই দম বেরিয়ে যাওয়ার জোগাড়। সে উঠে দাঁড়ালো। দুনিয়ার সব সে সহ্য করতে পারে, তবে এই যে তার মা, তার কষ্ট সহ্য করতে পারে না। তাই দাঁড়িয়ে বলল, আরামসে বসো তো, এত ভয় পাওয়ার কি হলো? আমি কি এখনো 10-11 বছরের অবুঝ মেয়ে নাকি? আমার সামনে আমার মাকে কিছু বলবে আর আমি চুপচাপ তোমার হাত ধরে দাঁড়িয়ে থাকবো? সুলতানা চমকালো। নিশাতের মনে আছে? নিশাত হাসল। সুলতানা অবাক চোখে তাকিয়ে রইল। সন্তান বড় হলে মায়ের কাছে এত অচেনা লাগে কেন? মাকে চমকে রেখেই নিশাত সোজা তাদের ড্রয়িং রুমে গেল। সেই কুকু আওয়াজের চেয়ারে সুন্দর গোছানো মার্জিতভাবে অফ হোয়াইট রঙের সুতি শাড়ি গায়ে একজন মধ্যবয়সী নারী বসে আছে। বসে থাকাই বলে দিচ্ছে তার আভিজাত্য। গায়ের রং ফর্সা না হলেও তার কাপড়, চাহনি, বসার ঢং সব কিছুই বলে দিচ্ছে এই জায়গায় সে বড়ই বেমানান। নিশাত এগিয়ে এলো স্বাভাবিকভাবেই। এগোতে এগোতে এতবার আসিফের দিকে তাকালো, তখনই সে বুঝল সেই দিন ফোনের
আবরার ওয়াহিদ কে ছিল? নিশাত ঠোঁট টিপে হাসল। তখনই তার মায়ের সুবর্ণা ভাবি তার দিকে ফিরে তাকালো। তার তাকানো গায়ে গড়িয়ে পড়া আভিজাত্য নিয়ে নিশাতের তেমন বিচলিত মনে হলো না। তার গায়ে জলপাই রঙের মলিন জামা, কুকড়ানো চুল টেনে চান্দি বরাবর খোপা, সেই খোপা ফুলে ফেপে আছে। ম্যাগি নুডলসের মতো কিছু চুল এদিক ওদিক দিয়ে ঝুলছে। গলায় কুচকানো ওড়না, সেই ওড়না দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে খাটে বসে বলল, মামা বাসায় নেই। মা আপনার সাথে কথা বলবে না। এখন কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন, তবে তাড়াতাড়ি বললে আমার একটু সুবিধে হতো। সুবর্ণা শান্ত চোখে নিশাতকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। কিছু কিছু মানুষের গায়ের রং অনেক ফর্সা না হলেও মায়াবী হয়, মিষ্টি হয়। এই মেয়েকে সেই কাতারে অনায়াসে ফেলা যায়। মায়ের মতো হয়নি, বাবার মতো গড়ন হয়েছে, লম্বাও হয়েছে বাবার মতো। তবে ছোটবেলায় চেহারায় একটা বোকা বোকা ভাব ছিল, এখন সেটা নেই। সুবর্ণা মানুষ চেনে। তবে সামনে বসা দেখতে এই আলাভোলা মেয়েটাকে কেন জানি ধরতে পারল না। কিছু কিছু মানুষ তাদের সামনে মোটা প্রাচীর তুলে রাখে। তার মনে হলো এই মেয়েটার সামনেও মোটা এক প্রাচীর। এই প্রাচীর ভেদ করা এত সোজা না। সে তাকে শান্তভাবে বলল, তুমি নিশাত? জি, আমি নিশাত, নাজিম উদ্দিনের মেয়ে নিশাত। সুবর্ণা আস্তে করে হাত মুঠো করল। নিশাত সেই মুঠো করা হাতের দিকে তাকিয়ে আগের মতোই ঠোঁট টিপে একটু হাসল। সুবর্ণা কিছুক্ষণ চুপচাপ বসল। নিজের অহম দমানো এত সোজা কথা না, তাই মনে মনে নিজেকে শান্ত করল। তার আর তার ছেলের এমনিতেই শান্ত ভদ্র চুপচাপ, কিন্তু রাগলে তাই মনের রাগ জেদ মনের মধ্যেই দমালো। কেননা আপাতত সে কোনো ঝামেলা চাচ্ছে না, যা করবে ঠান্ডা মাথায়। তাই শান্ত হয়ে বলল, কাঁদছে কে? নিশাত আগের মতোই বলল, আমার মামি। কেন? তার একমাত্র ছেলে রাগ করে চলে গেছে। কেন? আমি জানি টানি না। তাছাড়া আমার হাতে সময় কম। মেন টপিকটা যদি তাড়াতাড়ি বলতেন আমার খুব উপকার হতো। আমার অফিস আছে। তুমি চাকরি করো? নিশাত বড় একটা শ্বাস ফেলল। এই মহিলা তো খেজুরে আলাপ শুরু করেছে। শ্বাস ফেলে ঘড়ির দিকে একবার তাকালো। আজকে কি অফিসে যেতে পারবে? সে বিরক্তি চেপেই বলল, হ্যাঁ করি। সুবর্ণা শান্ত চোখে নিশাতের দিকে তাকিয়ে রইল। নিশাতের বিরক্ত, নিশাতের স্বাভাবিকতা সবই খেয়াল করল। মেয়েটার এত নির্লিপ্ততা তার হজম হলো না। সুলতানের মতো এই মেয়েরও অবস্থা হওয়ার কথা ছিল। তারপর আগের মতোই শান্তভাবে বলল, কায়সার আর নাজিম দুজনে মিলে ফ্রুট এক্সপোর্ট বিজনেসটা শুরু করেছিল। তোমার মনে আছে কিনা জানি না, তবে যেহেতু অনেক কিছু হয়ে গেছে তাই এতদিন যেভাবেই থাকো এখন ফিরিয়ে দিতে চাই। আর বলেই সুবর্ণা একটু থামল, থেমে আবার বলল, যেহেতু তুমি চাইছো তোমার সাথে কথা বলি, তাই তোমাকেই সোজা বলছি, বিয়েটা নিয়ে কিছু কি ভেবেছ? নিশাত সুবর্ণার মতো কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। তারপর বলল, কি ভাববো? বিয়েটা কি তুমি রাখতে চাও? এতদিন পরে হঠাৎ এই বিয়ে নিয়ে এত মাথা ব্যথার কারণ কি? হঠাৎ না, তোমাদের খোঁজা হয়েছে। খুঁজতে হবে কেন? নানা পাওয়ার হাউসে চাকরি করতেন, সেখানে খোঁজ নিলেই তো গ্রামের ঠিকানা পাওয়া যেত। আর সেখানে সবাই জানে সুলতানের ছেলে মেয়ে বর্তমান কোথায় আছে। সুবর্ণা আবারও শান্ত চোখে নিশাতকে দেখল। এই বিয়েটা তার কাছে কোনো মানেই রাখে না, তবে তার স্বামীর কাছে ছিল, ছেলের কাছে ছিল, আছে। তাই সে ভালো করেই জানতো তার ছেলে দুনিয়া এফোর ওফোর করবে। তাই তো অতি নিখুঁতভাবে সব সরিয়েছে। সে আগের মতোই বলল, তুমি না বললে তাড়াতাড়ি বললে তোমার সুবিধা হয়। আমি সেইভাবেই বললাম। এখন বলো, কি করতে চাও? নিশাত একটু হাসল। হেসে তাদের রুমের দরজার দিকে তাকিয়ে বলল, মা জননী, আপনার কি কিছু বলার আছে? সুলতানা হকচকিয়ে গেল। সে যে কান পেতে আছে এই মেয়ে ঠিক জানে, তাই কি করবে দিশে পেল না। এত ফাজিল এই মেয়ে। এর মাথায় ঘুমটা টানল। অনেক হয়েছে,
ঘুমটা টেনে সোজা বেরিয়ে এলো। সুবর্ণার দিকে অবশ্য তাকালো না। অন্য পাশে মুখ ঘুরিয়ে বলল, আমাদের কিছুর দরকার নেই। আর কিসের বিয়ে? কোনো বিয়েটি নেই, আপনি আসুন। সুবর্ণা ঠোঁট টিপে হাসল। এটাই তো চেয়েছে সে, আর এটাই তো এতক্ষণ মিস করছিল। সে ঠোঁট টিপে হেসে বলল, বললেই তো আর হয় না। তবে যেহেতু রাখতে চাইছো না, তাহলে পুরোপুরিভাবেই শেষ হোক। তাছাড়া আমারও তোমাদের বিরক্ত করার কোনো ইচ্ছে নেই। বলেই আসিফের দিকে তাকালো, যার মানে, শুনেছ আসিফ? আপনাদের যা খুশি করতে পারেন, তবে আমাদের রেহাই দিন। আমরা যেভাবে আছি ভালো আছি। সুবর্ণা মনে মনে আবারও হাসল। সুলতানা এখনো কত বোকা। যাক, এজন্যই বলে যা হয় ভালোর জন্যই হয়। এখন সে যা চাইবে তার ছেলে তাই করবে। তাই হেসেই কিছু বলবে, তখনই নিশাত বলল, তখন ছোট থাকতে পারি, এখন তো না। তাই যা ডিসিশন নেওয়ার এবার আমি নেব। পুতুল পুতুল নাচ অনেক হয়েছে, এখন সুতো কাটার পালা। সুলতানা সুবর্ণা দুজনেই নিশাতের দিকে তাকালো। তাকাতেই নিশাত একটু হেসে বলল, আমি বিয়েটা রাখবো। আর বাবার বদনাম ঘাড়ে নিতে পারি, সম্পত্তি নিতে পারবো না কেন? আপনি সব ব্যবস্থা করুন। সুলতানা হা হয়ে মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলে তার মেয়ে? যে ঘৃণা নেমে চেপে ফিরে তাকায়নি, তার মেয়ে সেই দিকেই যেতে যাচ্ছে। নিশাত মায়ের হা করা মুখের দিকে তাকালো না। সুবর্ণার দিকে তাকিয়ে বলল, আপনি সব ব্যবস্থা করুন আন্টি। উপস, শাশুড়ি মা। সুলতানা এত বছরে যা করেনি তা আজ করল। নিশাতের বলতে দেরি হবে, এগিয়ে গিয়ে ঠাস করে চড় মারতে দেরি হয়নি। দুধ কলা দিয়ে কালসাপ পুষছে সে। সুবর্ণা নিজেও থমকে আছে। এরকম কিছু ভাবেনি। সুলতানা তার ভাবার মতোই কাজ করেছে। তবে নিশাত, সে ভেবেছিল ঘৃণায় কথাই বলবে না, তবে সব উল্টে গেল কেন? সে থমকে আসিফের দিকে তাকালো। ভালো করেই জানে এখানে যা হবে আসিফ পাই টু পাই ওয়াহিদের কানে দেবে। তাই নিজেকে সামলালো। আপাতত রাগ জেদ কিছুই চাচ্ছে না। এখানে তার ছেলের ভবিষ্যতের ব্যাপার। কোনো একটা ভুল পদক্ষেপ তার মা ছেলের সম্পর্কে চিরদিনের জন্য ফাটল ধরাবে। তাই কোনো রকম বলল, আমি আমার কথা রাখলাম, তোমরা ভেবেচিন্তে ডিসিশন নাও। বলেই তিনি হনহনিয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যেতেই মা দৌড়ে গিয়ে তার গুণধর ভাইকে ফোন দিলেন। এমন ভাব, এই ডুবে যাওয়ার নৌকার পাল একমাত্র তার ভাইই ধরতে পারবেন। তবে তার সাদাসিধে মা তো জানে না, তার মেয়ে সাধারণ পালতোলার নৌকা না, জাহাজ, বিশাল জাহাজ। আর এই জাহাজকে থামানো এত সোজা না। সাবা ফিরল 10:30টার একটু পরে। এতক্ষণে নিশ্চয়ই আপু বেরিয়ে গেছে, কিন্তু বাড়ির সামনে এসে বড় এক গাড়ি যেতে দেখে আবার উল্টো দৌড় দিচ্ছিল। এবার তো সে কিছুই করেনি। আর ওই ফোনের কারণে যদি আবার কোনো কাহিনী হয়, সে তো শেষ, একদম শেষ। কেননা নিশাত আপু তো যেমন তেমন, বাবার কানে গেলে চুলের মুঠি ধরে ঘুরিয়ে ছুঁড়ে মারবে। তার কাছে ছেলে কি আর একমাত্র মেয়ে কি? তিনি নিজেই একাই 100। তখনই নিচের ফ্ল্যাটের ভাড়াটিয়া রুমার মা জানালা দিয়ে উকি দিয়ে বলল, এই সাবা, তোদের বাড়িতে হয়েছেটা কি? সাত সকাল সজল বেরোলো ডানবাম না দেখে। বের হয়েছে তো হয়েছে, যাবার সময় গেট এমন জোরে বাড়ি মেরে গেছে, ঘুম থেকে ধরফরিয়ে উঠলাম। কিছুক্ষণ পরেই তোর মায়ের চিৎকার। আবার এলো ইয়া বড় এক গাড়ি। এখন আবার এলো জালাল ভাই। এই সময় ব্যাপারটা কি বলতো? সাবা হা হয়ে তাকালো। বলে কি রে, তাদের বাড়িতে এত কিছু হচ্ছে আর সেই জানে না? তাই বুলেট ট্রেনের গতিতে ঘরে গেল। দরজা হাট করে খোলা। আল্লাহ, আবার কোন কাহিনী হলো? কানে ধরলাম। জীবনে আর কারো মোবাইল ধরা তো দূরে, ফিরেও দেখব না। এক মন কসম টসম খেয়ে ঢোক গিলে ধীরে ধীরে এগিয়ে গেল। যেতেই দেখলো তাদের বাড়ির অবস্থা থমথমে। তার মা কেঁদে কেটে চোখ ফুলিয়ে খাটের এক সাইডে চুপচাপ বসে আছে। ফুপু দাঁড়িয়ে আছে তাদের রুমের দরজার ধারে, চোখ মুখ কঠিন। ফুপুর এই রূপ তো সে জীবনেও দেখেনি। আর এদের মধ্যে নির্বিকার বসে আছে নিশাত আপু আর বাবা। তার মনে হয় বাবার ফিমেল ভার্সন হলো নিশাত আপু। আবার মাঝে মাঝে তো মনে হয় বাবার চেয়েও
2 ডিগ্রি উপরে। কেননা বাবা চিৎকার চেঁচামেচি করেন, রাগের বহিঃপ্রকাশ করেন। তবে নিশাত আপু সবসময় ঠান্ডা, ঠান্ডাভাবে অনায়াসেই যেমন অনেক কিছু বলতে পারে, আবার অনেক কিছু করতেও পারে। আবার নতুন করে কি করলো ভাবতে ভাবতেই সে আস্তে করেই ভেতরে এলো। সবার মতো এক সাইডে চুপচাপ দাঁড়ালো। কাহিনীটা কি? তখনই জালালউদ্দিন বলল, তুই কি বলছিস তুই জানিস? নিশাত দীর্ঘশ্বাস ফেলেই বলল, হ্যাঁ। এত জানাজানির কি আছে? বিয়ে তো এমনিতেই তোমরা আমাকে দেবে, তো যেটা বেশি ভালো অপশন সেটাই কাছেই যাই। টাকা পয়সা তোর কাছে সব হলো? টাকা পয়সা সবার কাছে সব মামা। তোর মা যে তোর জন্য এত কষ্ট করলো সে সব তোর কাছে কিছু না। এই বিয়ের গিট্টু তো তারাই পাকিয়েছে, তো তাদের ওপরেই ছেড়ে দে। এখন তুই নাক গলাচ্ছিস কেন? নাক গলে উপায় কি মামা? যার এক বিয়েতে সুখ নাই তার নাকি 10 বিয়েতেও নাই। তাই রিস্ক নেই কি করে বলেন তো? সারা জীবনের ব্যাপার স্যাপার। জালাল জীবনে প্রথমবার হাল ছাড়ল। এই ফাজিল মেয়ের সাথে কথা বলা মানে সময় নষ্ট। তাছাড়া এই মেয়ে বিদায় হলেই সে বাঁচে, যার ঘরেই যাক তার কি। ভালো হলে এক কথা, বাপের মতো অসভ্য এই মেয়ে। তাছাড়া এমনি গেলে খরচা কমে, কেননা যেই ঘরেই দিক কিছু খরচ তো যেতই। সুলতানা ভাইয়ের নিস্পৃহায় ফুপিয়ে উঠল। কার কাছে যাবে সে? নিজের পেটের মেয়েই তার সাথে বেইমানি করলো। সে ফুপিয়েই বলল, এই বিয়ে মেনে নিলে আমার মরা মুখ দেখবি নিশাত। নিশাত এবার উঠল। না, এবার না গেলেই না। সে উঠে যেতে যেতে বলল, এই পৃথিবীতে সবচেয়ে কমন জিনিস হলো মৃত্যু। সেটা একদিন আগে হোক আর একদিন পরে, সবাইকে মরতেই হবে। তাই তুমি চাইলেও দেখব, না চাইলেও দেখব। এটা আবার এত হুমকি ধুমকি দিয়ে বলার কি হলো? এমন তো না তুমি সারা জীবন বাঁচবে। এখন আমার এই বিয়ের জন্য মরে যাচ্ছ, তাই হুমকি দেবে ভালো কিছুর দাও। এই মরা মুখের কসম টসম খুবই পুরনো ফ্যাশন। নতুন কিছু বলতে পারলে এসো। বলেই নিশাত চলে গেল। জালালউদ্দিন সুলতানার দিকে তাকিয়ে বলল, আরও বেশি বেশি করে পড়ালেখা করা। কত বললাম বিয়ে দিয়ে দিই, বিয়ে দিয়ে দে। ভাই তো দুশ্মন। এখন নে, যাদের জন্য তোর এই দশা তাদের ঘরেই মেয়ে নেচে নেচে যাচ্ছে। এখন বসে বসে কপাল চাপড়া। দোকানে বসিয়ে রেখে এসেছেন এক ছেলেকে, ক্যাশ থেকে টাকা সরালো কিনা কে জানে। যদি সরাই রে সজল, তোর বিয়ের স্বাদ মিটিয়ে দেব রে হারামজাদা। বসে রইল হেনা। সে এতক্ষণ কেঁদে কেটে অস্থির হলেও এখন তার ভালোই লাগছে। কেননা অন্য জায়গায় বিয়ে দিতে গেলে সজল গিট্টু দিত। এখন নিশাতের যেহেতু চাইছে, আর কোনো প্যারা নেই। তিনি হেসে রান্নাঘরের দিকে গেলেন। সকাল থেকে না খাওয়া, পেট তো চোচো করছে। তার পেট ক্ষুধায় চোচো করলেও সবার পেট তো চোচো করছে। এত কাহিনী শুনে সে আগা মাথা কিছুই বুঝল না। তবে এইটুকু ঠিক বুঝল, আপু এবার বিরাট গিরিঙ্গি খেলেছে। তাই সে দৌড়ে এলো। কিছুক্ষণ আগে কানে ধরা কসম এক্ষুনি ভুলে গেল। গিয়ে ফুরুত করে ফুপুর বাটন মোবাইল হাতিয়ে নিল। সুবর্ণা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। একই গ্রামের ছেলে কায়সার, ভালো চাকরি করত। ফ্যামিলি থেকেই দেখে শুনে তাদের বিয়ে হয়। কায়সার ছিল খুবই ভালো মনের মানুষ। সুবর্ণার মন জয় করতে সময় লাগেনি তার। সুবর্ণার সব রাগ, জেদ, পাগলামি ভালোবাসায় মুড়িয়ে কেমন শান্ত করে ফেলতো। চাকরির সুবাদে কায়সারের শহরে থাকতে হতো। প্রথম মেসে থাকলেও বিয়ের পরে সুবর্ণাকে নিয়ে ওঠে ছোট্ট এক বাড়িতে। সেখানেই শুরু হয় সুবর্ণার সুন্দর গোছানো নিজের একটা সংসার। ওয়াহিদের তখন 4 কি বা 5 বছর। এক সন্ধ্যায় পুতুলের মতো সুন্দর এক কিশোরী নিয়ে নাজিম এসে হাজির। নাজিম তাদের গ্রামেরই ছেলে। কায়সার আর নাজিমরা ছিল প্রতিবেশী। যেহেতু তাদের একই গ্রাম, সে হিসেবে সেও চিনে। বাবা মায়ের সংসার ভাঙার পরে গ্রামে না থাকলেও কায়সারের সাথে ভালো সম্পর্ক তার। সেই হিসেবেই এসে দাঁড়িয়েছে। সে মনে মনে বিরক্ত হলেও কায়সার তাদের ফেলতে পারল না। তাদের জায়গা হলো সেই ছোট্ট বাড়ির আরেক রুমে। সুলতানা সাদাসিধে অল্প বয়সী মেয়ে। সে যেমন বলতো সেভাবেই চলতো। আর এভাবে আস্তে আস্তে বিরক্ত থেকে একটা পরিবার হয়ে গেল।
সেই পরিবারের ফাটল ধরালো নাজিম। তার ছোট বোন এলো ভার্সিটিতে পড়তে। এই বোনকে কোলে পিঠে বলতে গেলে সে মানুষ করেছে। মায়ের চেয়ে তার সাথেই ভাব বেশি। এমনিতে আসা যাওয়া থাকলেও সে বাড়ি এলো অনেকটা সময়ের জন্য। তখন আর তারা এক বাসায় থাকে না। নাজিমের ব্যবসার হাত ভালো, টাকা পয়সা বেশিরভাগই কায়সারে হলেও এই ব্যবসায় পুরো দাঁড় করিয়েছে নাজিম। কয়েক বছরেই তখন ফুলে ফেঁপে উঠেছে। এক বিল্ডিংয়ে থাকলেও তখন আলাদা আলাদা ফ্ল্যাট তাদের। ফ্ল্যাট আলাদা হলেও দু পরিবার মিলেমিশে একাকার। সে একাকারই মাঝে সুবর্ণা তার বোনকে খেয়াল করলো কিছু একটা ঠিক নেই। যেই বোন সবসময় হাসি দুষ্টুমিতে মেতে থাকে, সেই বোন চুপচাপ নিশ্চুপ তাদের মধ্যে থেকেও নেই। কোনো কিছু নিয়ে সে বেশ চিন্তিত। সে তাকে জেগে ধরল, আর ধরতেই তার বোন তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। উঠে যা বলল তার দুনিয়া দুলে উঠল। তার বোন অন্তঃসত্ত্বা নাজিম আর সে লুকিয়ে বিয়েও করে ফেলেছে। শুনে আর তার হিতাহিত জ্ঞান নেই। যে হাতে তার বোনকে আদর ভালোবাসায় বড় করেছে, সেই হাতে ইচ্ছে মতো আঘাত করলো। কেন সে জেনে বুঝে একটা সংসার ভাঙতে গেছে। নাজিম ফুসলাতেই ফুঁসে গেল। তার চোখ নেই, সে দেখেনি। স্ত্রী আছে তার, সন্তান আছে তার, কেন? সুবর্ণা কি করবে দিশে পায় না। কেননা অন্তঃসত্ত্বা তো শুধু তার বোন না, সুলতানাও। নিশাতের পরে দ্বিতীয়বার মা হতে যাচ্ছে সে। সে ভাবল নাজিমের সাথে কথা বলা দরকার, কিন্তু নাজিম সে পুরো পল্টি মারল। সে এসব কিছু জানেই না। দুশ্চরিত্রা বোন তার, কার পাপের বোঝা তার ঘাড়ে ফেলছে। রাগলে সুবর্ণার চোখে দেখে না তার বোনকে দুশ্চরিত্রা বলা, তাই সেই দিনও দেখল না। হাতের সামনে ফুলদানি ছিল, সেটা দিয়ে একবারই মারল। না, সেই বাড়িতে নাজিম মরেনি। তবে যে কথা শুধু তার মধ্যে ছিল, সেই কথা কায়সার সুলতানের থেকে শুরু সবাই শুনল। জানা কথা পুরুষের উপর কখনো আঙুল ওঠে না, ওঠে মেয়েদের দিকে। তার বোনের দিকেও উঠল। আর সবচেয়ে বেশি কষ্ট পেল সুলতানার ব্যবহারে। সেও তার স্বামীকে বিশ্বাস করল। এত অপমান, এত লাঞ্ছনা তার বোন সহ্য করতে পারেনি। মুখ ফুলিয়ে চলে গেল। এই চলে যাওয়া সে মেনে নিবে কি করে? তাই তো নামলো ধ্বংসের এক খেলায়। তার বোন মৃত্যুর আগে কোনো চিঠি লিখে যায়নি। সে নিজেই নাজিমকে দোষারোপ করে লিখেছে, লিখে কেস করেছে। আর কেস করে টাকা এমন খেল তিনি খেলেছে, নাজিম যেন বাকি জীবন আর বাহিরে হাওয়া গায়ে তো ভালোই, অনুভবও করতে না পারে। আর সুলতানা, স্বামীকে এত বিশ্বাস, বিশ্বাসের মূল্য তো চুকাতেই হবে। তার জীবনকে সে নরক বানিয়ে ফেলেছিল। কেউ তো নেই, যাবে কোথায়? পরে পালিয়ে বেঁচেছে। আর এখন সেই নরকের দরজা তার মেয়ে আবার ঠেলে খুলছে। সহ্য হবে তো নাজিমের মেয়ে নিশাত, তাসনিম নিশাত, তার দেওয়াই নাম। একসময় এই হাতে এই মেয়েকে খুব আদর করত, আর এখন পায়ে পিষবে। সময় মানুষকে দিয়ে কত কিছুই করায়। বলে সে এই যে চেয়ারে চোখ বন্ধ করে শুলো, শুতেই নিতো এলো। ঝড় হবে, বাতাসে পুরো ঘর এলোমেলো হচ্ছে। সে গ্লাসগুলো টেনে দিতেই সুবর্ণা বলল, কে এসেছে? মাহফুজ। সুবর্ণার সাথে সাথে চোখ খুলল, ব্যস্তভাবে বলল, কখন? নিতু হাসল, হেসে বলল, কিছুক্ষণ আগে। এসে তোমার সাথে দেখা করতে চেয়েছিল। তুমি তো বললে কেউ যেন বিরক্ত না করে। সুবর্ণা ব্যস্তভাবে সাথে সাথেই উঠল। মাহফুজ শুধু তার মেয়ের জামাই না, তার আরেক ছেলে। সে উঠে বেরোতে বেরোতে বলল, কেউর সাথে তুই মাহফুজকে তুলনা করছিস? গাধি, জামাই এসেছে, বাড়ির কারো খবর নেই। বলেই সে বেরিয়ে গেল। নিশাত হাই তুলে সায়ানকে বলল, তোমার কপালে দুঃখ আছে সায়ান। মাই প্যারেন্টস প্যারাগ্রাফ মুখস্থ করতে গিয়ে সায়ান এমনি দুঃখে ফেটে যাচ্ছে। নিজের বাপ মা, এদের নিয়ে আবার ইংরেজিতে এত বলার কি হলো? আবার নাকি আরও দুঃখ আছে। কি দুঃখ? পুরো গোষ্ঠী নিয়ে ইংরেজিতে লিখতে হবে নাকি? সে মুখ ফুলিয়ে বলল, আমি আগেই বললাম ম্যাডাম, বাবা মায়ের উপরে আর কিছু লিখব না, লিখতে পারবো না। সবই লিখবে, ঠেকায় পড়লে বাঘেও ঘাস খায়। সায়ান আর কোন গোয়ালের গরু? কেন?
আমি আর টিউশনি করছি না, হারিয়ে যাওয়া পর পেয়েছি, বিরাট গাড়ি টাড়ি আছে। নতুন ম্যাডাম এসে কি আর এত শোক দেবে? বিরাট গাড়ি টাড়ি থাকলে আবার টিউশনি করবেন না কেন? গাড়িতে তেল নেই? তেল আছে, তবে বেল নেই। বেল কি? সেটা তোমার মাকে বুঝিয়ে বলবো। এবং ইংরেজিকে রেহাই দাও। বাংলা বই খোলো। বাংলায় যেন কি দিয়েছিলাম? সায়ান কথা বলল না। ইংরেজি বই আরও আঁকড়ে ধরল। বাংলার চেয়ে ইংরেজি ভালো। কোথায় ইকার, কোথায় দীর্ঘিকার, কোথায় আবার কোন কার, তার তো মাথায় ঢুকে না। তখনই নিশাতের ফোন বাজলো। সায়ান হাফ ছেড়ে বাঁচল। যাক বাবা, আজকের মতো বেঁচেছে। নিশাত মোবাইল বের করে দেখল সজল ভাই। সে রিসিভ করে কানে রাখতেই সজল বলল, কোথায় তুই? টিউশনিতে। ছুটি দিয়ে বাইরে আয়, আমি আসছি। আসছি মানে? সজল উত্তর দিল না, ফোন কেটে দিল। নিশাতের ভ্রু কুঁচকে গেল। এত কাহিনীতে সজল ভাইকে তো ভুলেই গেছে। সে মাথা চুলকালো। চুলকে সায়ানের দিকে তাকিয়ে বলল, আজকে আর পড়াবো না সায়ান, যাও মাকে গিয়ে বলে এসো। সায়ানের তো আর ৩২ পাটি নেই, তাই যে কয়টা আছে সেই কয়টা বের করেই হাসলো। হেসে দৌড়ে গেল। বড় বাচ্চা পেঁচেছে সে। নিশাত বের হয়ে রাস্তায় আসতেই দেখলো সজল ভাইয়ের রিকশায় বসা। তাকে দেখেই বলল, উঠে আয় নিশু। নিশুর ডাকটা শুধু সজল ভাই বলে। শুনতে ভালো লাগে। ভালো লাগলেও নিশাত বোকা না। সজল ভাইয়ের হাব ভাব অনেক আগে স্পষ্ট। তবে সজল ভাই কখনো বাড়াবাড়ি কিছু করেনি, বরং সংযত রেখেছে। তবে আজ সজল ভাইকে নিশাতের অন্যরকম মনে হলো। তাই তাকিয়ে বলল, কোথায়? আমার কথা আছে। যদি পছন্দ বিয়েটির কথা বলতে চাও তাহলে আগেই বলছি, সময় নষ্ট। সজল বড় একটা শ্বাস ফেলে নিশাতের দিকে তাকালো। তার মনে হলো এই মেয়েটার হৃদয় বলতে কিছু নেই। তাই শ্বাস ফেলেই বলল, ওঠ। তোমার সাথে এক রিকশায় যাব না। যদি বোনের নজরে দেখতে তাহলে সমস্যা ছিল না, তবে তোমার নজরে গড়বড় আছে। সজল রিকশা থেকে নেমে গেল। ভাড়া মিটিয়ে বলল, আয়। নিশাত হাঁটতে হাঁটতেই বলল, সকাল থেকে কোথায় ছিলে? এক বন্ধু ওখানে। খেয়েছ? হ্যাঁ। রাগ করেছ কেন? সজল কিছুক্ষণ নিশ্চুপ রইল। তারপর বলল, আমি তোকে পছন্দ করি নিশু। এখন না, অনেক আগে থেকে। আমি জানি সজল ভাই। আর এই পছন্দই আমাদের মাঝে দূরত্ব এনে দিয়েছে। তা না হলে ছোটবেলা থেকে আমরা বন্ধুর মতো ছিলাম। তুই জানতি? হ্যাঁ। না জানার কি হলো? আমি ধারণা করেছিলাম তুই বুঝিসই না। নিশাত হাসল। সজল সেই হাসির দিকে তাকিয়ে রইল। নিশাতের কখনো চোখ হাসে না। খুশিতে পুরো মুখ ঝিলমিল করে না। তার খুব ইচ্ছে করে এই ঝিলমিল করা মুখটা দেখার। সে তাকিয়ে বলল, এই না বললি বিয়ে করবি না, এখন আবার পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে নিচে নিচে বিয়ে করছিস? টাকা পয়সা দেখে মাথা ঘুরে গেছে। তাছাড়া ভাবলাম মরবই যখন, এসি, নরম খাট, বিলাসিতার মাঝেই মরি। তুই মরতে যাচ্ছিস নাকি? হুম, মারতে। সজল মলিনভাবে হাসলো নিশাত। হাসতেই তার নজর পড়ল তাদের অনেকটা দূরে কালো একটা গাড়ির ওপরে। তখনই তার মনে হলো এই গাড়িটা সে যাওয়ার সময়ও দেখেছে। আর কোথায় যেন দেখলো। 1 মিনিট। বাসা থেকে বের হওয়ার পর থেকে এই গাড়ি তার পেছন পেছন ঘুরছে। সে ঠোঁটে ঠোঁট চেপেই বলল, বাসায় চলো। তুই যা, আমি পরে আসছি। কেন এসেছিলে? সত্য বলবো না মিথ্যা? তোমার যেটা ইচ্ছে। আমি তোকে তুলে নিয়ে যেতে এসেছিলাম। ওই যে দেখ, সিএনজি। সিএনজিতে আমার বন্ধুরা আছে। আমি জানতাম তুই আমার সাথে রিকশায় বসবি না। হাঁটতে হাঁটতে আমি ইশারা দিলে তারা এগিয়ে আসতো। নিশাত হেসে ফেলল। হেসেই বলল, নিজেকে আমার সেলিব্রিটি মনে হচ্ছে। সজল উত্তর দিল না। পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরালো। ধরিয়ে চোখ বন্ধ করে ধোঁয়া ছড়ালো। ছেড়ে বলল, একটা গান শোনা নিশু। না, আমি শুধু আমার জন্য গাই। ভালো। নিশাত আর কিছু বলল না। দুজনে নিশ্চুপ কিছুক্ষণ হাঁটল। তারপর নীরবতা ভেঙে নিশাত বলল, প্ল্যান চেঞ্জ হলো কেন?
সজল নিশাতের দিকে তাকালো। সন্ধ্যার কোমল আলোয় মুখটা কেমন রং তুলির আঁকা ছবির মতো লাগছে। সেই কোমল ছবির মতো মুখের দিকে তাকিয়ে বলল, ভালোবাসি যে, তাই।